একজন সাইকোলজির স্টুডেন্ট আকাশ, যে নাকি শিখছিল কিভাবে মানুষের মনের রহস্য উন্মোচন করতে হয়। কিন্তু একদিন সে নিজেই আটকে যায় এক অদ্ভুত রহস্যে। কলেজ লাইফে একটা মেয়ে আসে তার জীবনে। ধীরে ধীরে সে মেয়েটার প্রেমে পড়ে যায়। মেয়েটার সৌন্দর্য, হাসি সবকিছুই তাকে আকৃষ্ট করে। সে মেয়েটার ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করে, তার মন বোঝার চেষ্টা করে, এমনকি তাকে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু মেয়েটা একদিন কিছু না জানিয়ে কোথাও যেন হারিয়ে যায়, আর সেই সাথে একটা প্রশ্ন রেখে যায়। সে কি সত্যিই হারিয়ে গিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল আরো ভয়ঙ্কর কোনো সত্য? বলছি 2005 সালে মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার মুভি চেহারার কথা, যেখানে ভালোবাসা, অপরাধবোধ আর মেন্টাল ট্রমা সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর রহস্য। আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব। আশা করি সবার অনেক ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। কলেজে মেঘা আর আকাশের পরিচয়টা হয়েছিল খুব নাটকীয়ভাবে। অটো চালকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মেঘা লোকটার অটো ভেঙে দেয়, আর লোকটার ওপরেও সে হামলা করে। এমন সময় চারিদিকে ভিড় হয়ে যাওয়ায় সেখানে চলে আসে আকাশ। সে দ্রুত এমন অবস্থা দেখে অটো চালককে আরো মারতে শুরু করে। পরে লোকটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন মেঘা আকাশকে বলে আর কখনো এভাবে সে সাহায্য করার চেষ্টা করবে না। এটা ছিল তাদের প্রথম কনভারসেশন। পরবর্তীতে সাইকোলজি ক্লাসে টিচার তাদেরকে মেন্টাল ইমব্যালেন্স সম্পর্কে বোঝাচ্ছিলেন। তখন টিচার দুজন স্টুডেন্টকে সামনে আসতে বললেন, ডক্টর আর রোগীর চরিত্রে অভিনয় করে দেখানোর জন্য। ডক্টর হিসেবে আসে আকাশ, আর রোগী হিসেবে আসে মেঘা। তারা দুজন সামনে এসে মুখোমুখি বসে। এরপর তারা দুজনে ডাক্তার এবং রোগী সেজে কথা বলতে শুরু করে। ডক্টর হিসেবে রোগীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে আকাশ, কিন্তু একটু পর থেকেই আকাশ এমন কিছু প্রশ্ন করতে শুরু করে যেগুলো সরাসরি মেঘার ভেতরের দুর্বল জায়গায় আঘাত করে। সে বলতে থাকে মেঘা ভেতরে ভেতরে অনেক কিছু চেপে রাখে, তার মধ্যে ভয় আছে, রাগ আছে, আর একটা অজানা কষ্ট। এই কথাগুলো শুনতে শুনতে মেঘার চেহারা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তার চোখে অস্বস্তি দেখা যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। এটা আর কোনো অভিনয় মনে হয় না, মনে হয় যেন তার বাস্তব অনুভূতিগুলো বের হয়ে আসছে। কিন্তু আকাশ থামে না, সে আরো গভীরে যেতে থাকে। শেষে সে বলে, তোমার এই অবস্থার পেছনে একটা বড় কারণ আছে, তোমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা। ঠিক তখনই আমরা মেঘার ফ্ল্যাশব্যাকে তার মাকে দেখতে পাই। এর থেকে আমরা বুঝতে পারি মেঘার জীবনে হয়তো তার মাকে নিয়ে এমন কিছু ঘটনা আছে যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। আর সেই ঘটনাটা কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। পরদিন মেঘা আকাশের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সে আকাশকে ক্ষমা চাইতে বলে, কারণ সে নাকি ক্লাসে সবার সামনে তাকে অপমান করেছে, তাকে মেন্টালি সিক প্রমাণ করেছে। তখন আকাশ রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। মেঘাও কান্না করতে করতে চলে যায়। সে রাস্তায় এসে একটা অটোতে উঠে বসে, কিন্তু সে খেয়ালই করেনি অটো চালকটা কে। হঠাৎ যখন লোকটা পেছনে ফিরে তাকায় তখন সে বুঝতে পারে এই সেই লোক যার সঙ্গে তার আগের দিন মারামারি হয়েছিল। তখন সে দ্রুত লোকটাকে মেরে অটো থেকে নেমে দৌড়াতে শুরু করে। এমন সময় মাথায় আঘাত পেয়ে সে নিচে পড়ে যায়। এদিকে মেঘা এখনো হোস্টেলে পৌঁছায়নি শুনে আকাশ তাকে খুঁজতে বের হয়। তখনই সে মেঘাকে দেখে। এরপর সে অটো চালককে আবারও মেরে মেঘাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর থেকেই তাদের মধ্যে খুনসুটি আর ভালোবাসার দুষ্টুমিষ্টি ভাব শুরু হয়। একদিন সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। তখন আকাশের বিয়ের প্রসঙ্গ ওঠে। আকাশের মা নাকি তার জন্য মেয়ে খুঁজছে। তখন মেঘা ঠাট্টা করে আকাশকে বলে, তোমাকে কে পছন্দ করবে, তুমি তো কাউকে প্রপোজও করতে পারবে না। তখন আকাশ বলে, আচ্ছা তাহলে ট্রাই করা যাক। তখন সে মজার ছলে মেঘাকেই প্রপোজ করে বসে, কিন্তু মেঘা তার কথায় পাত্তা দেয় না। পরে আকাশ বলে, আমি অন্য মেয়েকে প্রপোজ করি এটা তুমি সহ্য করতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই না? এটা শুনে যে মেঘার তখন কি হলো, সে আকাশকে একটা চড় মারলো আর সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে পড়লো। তার পেছন পেছন আকাশও। মেঘা তখন কান্নায় ভেঙে পড়েছে। তখন আকাশ তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। মেঘা তখন বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর চাইলেও আমি কাউকে ভালোবাসতে পারবো না, কারণ এই ভালোবাসা নামের জিনিসটাই আমার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে, আমার শৈশব, আমার ঘর আর আমার মা। এরপর আমরা মেঘার ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সে স্কুল থেকে বাসায় ফিরেছে। তার মা দরজা খোলে, কিন্তু দরজা খোলার সাথে সাথেই মেঘার চোখ পড়ে তার মায়ের মুখে স্পষ্ট মারধরের দাগ। তখন সেখানে তার বাবাকেও দেখা যায়। মেঘা তখন সবকিছু বুঝে যায়, কিন্তু সে চুপ থাকে। সে তার বাবাকে ভয় পেতে শুরু করে, কিন্তু এরপর দেখা যায় তার বাবা তার মাকে খাবারের স্বাদ কম হওয়ার কারণে তাকে আবারও অমানসিকভাবে মারে। আর শুধু তাই নয়, তার বাবা বাইরের মানুষদের সঙ্গেও মারামারি করত। এসব কারণে একসময় তার বাবার 3 মাসের জেলও হয়।
আর এই 3টা মাসই মেঘা আর তার মায়ের জন্য ছিল সবচেয়ে সুখের দিন। পরে তার বাবা ফিরে আসলে তার মা সাহস করে তার বাবাকে ছেড়ে চলে আসেন। তিনি মেঘাকে নিয়ে অন্য শহরে চাকরি নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আগের সমস্ত ট্রমা তার বারবার মনে পড়তে থাকে। একসময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, আর বর্তমানে তাকে একটা মেন্টাল হসপিটালে রাখা হয়েছে। মেঘা আকাশকে নিয়ে তার মায়ের কাছে আসে। আকাশ সবটা দেখে খুবই কষ্ট পায়। পরের দৃশ্যে দেখা যায় আকাশ মেঘাকে বলছে, তুমি কি আমাকে বিয়ে করবে? মেঘা তখন কান্নায় ভেঙে পড়ে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না। এর কিছুদিন পর আকাশ আমেরিকার স্কলারশিপ পায়। এই খবর শুনে মেঘা একটু কষ্ট পায়, কারণ সে দূরে চলে যাবে। সে আকাশকে জিজ্ঞেস করে, তুমি কবে ফিরে আসবে? আকাশ তখন বলে, আরে তুমি তো আমার সাথেই যাবে, বিয়ের পর। এটা শুনে মেঘাও অনেক খুশি হয়। পরের দৃশ্যে আকাশ তার বাবার সঙ্গে দেখা করে। সে আগেই মেঘার ব্যাপারে কিছুটা বলেছিল, কিন্তু তার বাবা একদমই এই বিষয়টা ভালোভাবে নেননি। তিনি বিরক্ত আর তাচ্ছিল্যের সুরে বলেন, যাকে তুমি বিয়ে করতে চাও তাকে তো আমরা চিনিও না। শুনেছি তার মা নাকি পাগল, আর তার বাবাও কেমন হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। তার কথাগুলোতে স্পষ্ট অবজ্ঞা ফুটে উঠেছিল। তবুও আকাশ বলে, আমি শুধু ভেবেছিলাম বিয়ের আগে তোমাদেরকে জানিয়ে রাখি। এই কথাতেই বোঝা যায় বাবার মতামতকে সে তেমন গুরুত্ব দিচ্ছে না। তবে দুঃখের বিষয় হলো তার বাবা এখনো এই সম্পর্ক বা তাদের বিয়েতে একটুও খুশি নন। যাই হোক, পরের দৃশ্যে আমরা মেঘার বাবাকে দেখি। তিনি মেঘার মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে এসেছেন। তবে এরপর কি হয় তা দেখা যায় না। এদিকে আকাশ ও মেঘার ফ্রেন্ড রিনা এসে আকাশকে জানায় যে মেঘা কোথায় যেন চলে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে ব্যাপারটা সিরিয়াসলি না নিলেও পরে আকাশ তাকে খোঁজা আরম্ভ করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় মেঘার বাবা তার মাকে নিয়ে গেছে তাদের আগের বাড়িতে। সেখানে গিয়ে মেঘা দেখে তার মা প্রচন্ড ভয় পেয়ে আছেন। তার বাবা এরপর তার মায়ের ওপর অনেক রাগারাগি করেন। মেঘাকে অনেক ইমোশনাল হয়ে বলেন যে, তোর মায়ের কারণেই আজ 15টা বছর হলো তোকে দেখি না। কিন্তু এসব কথার এখন আর কোনো মূল্য নেই মেঘার কাছে। সে খুব ভালো করেই জানে তার মা এতদিন কি অসহ্য যন্ত্রণা সহ্য করেছে। এইবার সে আর চুপ করে থাকতে পারবে না। এখন যেভাবেই হোক তার মাকে বাঁচাতেই হবে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সে। আর শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে নিজের মাকে বাঁচানোর জন্য সে এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা তার পুরো জীবনটাই বদলে দেয়। সে নিজের বাবাকেই হত্যা করে। এদিকে আকাশের বাবা তাকে বলে, মেয়েটা যখন তোমার লাইফ থেকে নিজেই চলে গেছে, ওকে নিয়ে আর ভেবো না, তোমার ক্যারিয়ারে ফোকাস দাও। কিন্তু আকাশ তো মেঘাকে খুঁজবেই। এরপর আকাশ সেখান থেকে চলে যাওয়ার পর মেঘা ফোন করে আর ফোনটা ধরে আকাশের বাবা। ফোনে মেঘা আতঙ্কিত কণ্ঠে বলে, আকাশ, আমি বাবাকে মেরে ফেলেছি, এখন কি হবে? তুমি আমাকে বাঁচাও প্লিজ। এটা শুনে আকাশের বাবা বলে, আকাশ তো আজ সকালে আমেরিকা চলে গেছে। কথাটা শুনে মেঘা আর কিছুই বলতে পারে না। আকাশের বাবা মেঘাকে মিথ্যে বলল, যেন তার ছেলের জীবন থেকে মেঘা একেবারেই চলে যায়। এদিকে আকাশ মেঘাকে পাগলের মতো খুঁজছে। হসপিটাল, পুলিশ স্টেশন সবখানে খোঁজ করছে, কিন্তু মেঘাকে সে কোথাও পায় না। এভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়। আকাশের গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। 5 বছর পরের দৃশ্যে আমরা মেঘাকে দেখতে পাই। সে ভয়ে ভয়ে একটা হোটেলে চেক ইন করছে। রুমে এসে সে দ্রুত থানায় ফোন করে বলে তাকে কে যেন খুন করার চেষ্টা করছে। এরপর দেখা যায় একটা লোক হোটেলে প্রবেশ করছে, আর সেটা মেঘা বুঝতে পেরে ভয়ে জানালা ভেঙে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই পুলিশ এসে তাকে বাঁচায়। পরবর্তীতে পুলিশ কথা বলে বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর আকাশের সঙ্গে। হ্যাঁ, 5 বছর পর আকাশ এখন সফল ডক্টর হয়ে গেছে। পুলিশ তাকে মেঘার নাম উল্লেখ করে না, শুধু উল্লেখ করে যে সে নাকি এক ধনী প্রভাবশালী ব্যক্তি চন্দ্রনাথ দিওয়ানের স্ত্রী, আর সে মনে করছে তাকে কেউ একজন মেরে ফেলতে চাইছে। কিন্তু লোকটাকে এটা সে জানে না। এদিকে চন্দ্রনাথও দেশের বাইরে আছে। পুলিশ এই ব্যাপারটা নিয়ে চিন্তিত যে তিনি ফিরে আসার আগে যদি এই খবরটা ছড়িয়ে পড়ে যে তার স্ত্রী আত্মহত্যা করার চেষ্টা করছে বা পাগল হয়ে গেছে, তবে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই এখন আমরা তাকে সম্পূর্ণ নজরদারিতে রাখছি। তখন আকাশ বলে, ঠিক আছে, আমি মিসেস দেওয়ানের সঙ্গে দেখা করি। তবে সে কাউকে সঙ্গে করে না এনে একাই তার সঙ্গে দেখা করতে যায়। আর এরপর যা হয় তা সত্যিই অবাক করার মতো। আকাশ গিয়ে দেখে সেখানে তার 5 বছর আগের প্রেমিকা মেঘা বসে আছে। আর মেঘাও আকাশকে দেখে 5 বছর আগের মতোই আচরণ করা শুরু করে। সে বলে, আকাশ, দেরি হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে যাবে। আজ তো তোমার বাবার সঙ্গেও দেখা করার কথা। আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে, মনে আছে? আকাশ অবাক হয়ে বলে, এটা তো 5 বছর আগের কথা। ঠিক তখনই হঠাৎ মেঘার আচরণ বদলে যায়। কিছুক্ষণ আগেও যে মেয়েটা একদম স্বাভাবিকভাবে কথা বলছিল, সে যেন হঠাৎ করেই ভীষণ ভেঙে পড়ে। সে মাথা চেপে ধরে বসে পড়ে। তার চোখে বিভ্রান্তি। সে ফিসফিস করে বলতে থাকে, আমার কিছুই মনে পড়ছে না, কি হচ্ছে আমার সাথে? ঠিক সেই সময় রুমে ঢুকে পড়ে রিনা।
তাকে দেখে মেঘা বলে, রিনা তুমি? রিনাও হতভম্ব হয়ে মেঘার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। এত বছর পর হঠাৎ করে মেঘা এখানে কিভাবে এলো, এসব নিয়ে ভাবতে থাকে আকাশ। এদিকে যেই লোকটাকে আমরা মেঘার হোটেলে ঢুকতে দেখেছিলাম সে এখন এসেছে হসপিটালে, যেখানে মেঘা ভর্তি আছে। লোকটা এসে রিসেপশনে মেঘা দেওয়ান নামের পেশেন্ট কোন ওয়ার্ডে আছে সেটা জিজ্ঞেস করে। রিসেপশনিস্ট বলে, এই নামের কেউ তো এখানে ভর্তি নেই, কিন্তু লোকটা বারবার বলতে থাকে সে এখানেই আছে। এমন সময় আকাশ এসে লোকটাকে বলে, আপনি মিসেস দেওয়ানের সঙ্গে দেখা করবেন? আমার সাথে আসুন, দেখা করিয়ে দিচ্ছি। আকাশের কথা শুনে লোকটা একটু থমকে যায়, তার চোখে হঠাৎ একটা ভয়ের ছাপ ফুটে ওঠে। সে নিজেকে সামলে নিয়ে তাড়াহুড়ো করে বলে, না না, আমি তো মিসেস মালহোত্রাকে খুঁজছিলাম, মনে হয় ভুল হসপিটালে চলে এসেছি। এই কথা বলেই সে দ্রুত পালানোর চেষ্টা করে। তখনই সঙ্গে সঙ্গে আকাশ ও সিকিউরিটি তার পিছু নেয়। করিডোর জুড়ে শুরু হয় দৌড়ঝাঁপ। লোকটা সামনে ছুটছে আর পেছন থেকে আকাশ আর সিকিউরিটি গার্ডেরা তাকে ধাওয়া করছে। অনেকটা দৌড়ানোর পর লোকটা হঠাৎ করেই থেমে যায় আর ঠিক তার সামনে চলে আসে আকাশ। কিন্তু লোকটা তখনও ধরা দেয় না, সিঁড়ি থেকে লাফ দিয়ে সোজা নিচে পড়ে আবারও দৌড়াতে শুরু করে। আকাশ আবারও তার পিছু নেয়, কিন্তু ততক্ষণে লোকটা তার মোটরসাইকেল নিয়ে এক টানে সেখান থেকে চলে যায়। এই কথাটা আকাশ যখন পুলিশকে বলে, পুলিশ তখন বারবার বলে সে লোকটা হয়তো মিডিয়ার কোনো লোক ছিল। কিন্তু আকাশের কথা হলো, সে যদি মিডিয়ার লোকই হয়ে থাকে তবে সে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে পালালো কেন? তখন পুলিশ বলে, আপনি জানেন না, মিডিয়ার লোকেরা একটা নিউজের জন্য যে কোনো কিছু করতে পারে, আর তারা জানে এই নিউজ বের হয়ে আসলে কত বড় তামাশা সৃষ্টি হবে। আকাশ তখন বলে, আপনারা একবারের জন্য মেঘার কথা কেন শুনছেন না? পুলিশ আকাশকে বলে, আপনি মেঘার ব্যাপারে কতটুকু জানেন? আকাশ বলে, সবকিছু জানি। কিন্তু কথাটা বলে সে একটু ইতস্তত বোধ করে। তারপর বলে, একজন ডক্টর হিসেবে তার সমস্যা আমি বুঝতে পেরেছি। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় মেঘা ঘুমিয়ে আছে। হঠাৎ ফোনের রিংটোনে তার ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে উঠে ফোনটা রিসিভ করে, কিন্তু ফোনের ওপাশের কণ্ঠ শোনা মাত্রই ভয়ে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। মেঘা আতঙ্কিত অবস্থায় বারবার বলতে থাকে, সে আমাকে মেরে ফেলবে। আকাশ তাকে শান্ত করার চেষ্টা করে, তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন মেঘা কাঁপা কাঁপা গলায় বলে, আমি জানি না কে আমাকে মারবে। এই কথা বলতে বলতে সে আরো ভীষণভাবে অস্থির আর উত্তেজিত হয়ে পড়ে। এমন সময় আকাশ রুম থেকে সবাইকে চলে যেতে বলে একাই মেঘাকে শান্ত করার চেষ্টা করে। পরের সিনে আমরা ফাইনালি সেই চন্দ্রনাথ দেওয়ানকে দেখতে পাই। সে যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছে তখন আকাশ এসে তার সঙ্গে দেখা করে। সে নিজের পরিচয় দিয়ে বলে, আমি আপনার ওয়াইফের ডক্টর, আপনার সঙ্গে কিছু কথা ছিল। এরপর আকাশ দেওয়ানের সঙ্গে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে মেঘার বর্তমান অবস্থার কথা খুলে বলে, কিন্তু দেওয়ান বিষয়টা গুরুত্ব না দিয়ে একটু তাচ্ছিল্যের সুরে কথা বলতে থাকে। সে বলে, আমার স্ত্রী এর আগেও নিজের ক্ষতি করার অনেকবার চেষ্টা করেছে, আমি জানি সে পাগল। তখন আকাশ বলে, তারপরেও আমি চাই আপনি এসে তাকে নিয়ে যান। এতে দেওয়ানও রাজি হয়ে যায়। এরপর আকাশ সেখান থেকে চলে আসে। সে মেঘার কাছে গেলে মেঘা তাকে জানালা দিয়ে কিছু বাচ্চাদের বাস্কেটবল ম্যাচ দেখিয়ে বলে, দেখো, কিছু মনে পড়ে কলেজে আমি যে তোমাকে বাস্কেটবল ম্যাচে হারিয়েছিলাম? মেঘা যখন এসব কথা বলছিল ঠিক তখনই পেছন থেকে চন্দ্রনাথ এসে তাকে ডাক দেয়। হঠাৎ তাকে সামনে দেখে মেঘা একটু আতঙ্কিত হয়ে পড়ে। ভয় মেশানো কণ্ঠে সে বলে, আপনি আপনি কখন এসেছেন? আমি তো এখানে থাকতে চাইনি, এরা সবাই জোর করে আমাকে এখানে রেখেছে। চন্দ্রনাথ বলে, চলো। মেঘা বলে, আপনি যান, আমি আসছি। চন্দ্রনাথ বলে, ঠিক আছে, আমি গাড়িতে ওয়েট করছি। যাওয়ার সময় মেঘা আকাশকে বলে, আকাশ, তুমিও আমাকে ধোকা দিলে, তুমিও চাও আমি মরে যাই? এসব বলে সে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এই মুহূর্তে গল্পটা একদম অন্যদিকে মোড় নেয়। আমরা আবার সেই লোকটাকে দেখি যে মেঘাকে খুঁজছিল। সে চন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছে। চন্দ্রনাথ একটু গম্ভীরভাবে তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার কাজ ঠিকমতো করছো তো? লোকটা জবাব দেয়, কোনো সন্দেহ আছে কি? তখন চন্দ্রনাথ বলে, আমি দুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তাই সে একা থাকবে। এই কথা শোনা মাত্রই লোকটা আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে হেঁটে চলে যায়। এখানে বোঝা গেল চন্দ্রনাথ নিজেই নিজের স্ত্রী মেঘার পেছনে এই লোকটাকে লাগিয়েছে। কিন্তু কেন? সে আসলে কি লুকাতে চাইছে? তবে কি মেঘা সত্যি পাগল হয়ে গেছে, নাকি তাকে পাগল হতে বাধ্য করা হচ্ছে? গল্পের সাথে ধীরে ধীরে এই সমস্ত রহস্যের জট খুলবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পরের দৃশ্যে আকাশ ও রিনা নিজেদের মধ্যে সামান্য খুনসুটি ও ভালোবাসার আদান প্রদান করছে। তখনই আকাশের ফোনে একটা কল আসে। ওপাশ থেকে মেঘা আতঙ্কিত হয়ে কথা বলতে থাকে। তখন আকাশ দ্রুত তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়, কিন্তু সে মেঘাকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ করেই সে একটা লোকের উপস্থিতি টের পায়। লোকটা আর কেউ নয়, মেঘার পেছনে যে পড়েছিল সেই লোকটাই। কিন্তু লোকটা তার সামনে আসে না। কিছুক্ষণ পর মেঘাকে দেখতে পায় আকাশ।
সে মেঘার সামনে যেতে থাকে। তখন হঠাৎ করে মেঘা একটা বন্দুক নিয়ে শুট করে দেয়। সৌভাগ্যবশত আকাশ দ্রুত সরে গিয়ে বেঁচে যায়। আর তখন সে পেছনে থাকা ওই লোকটাকে দেখে ফেলে, কিন্তু লোকটা তার উপর হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মেঘা চিৎকার করতে থাকে। আকাশ তখন উঠে গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে। এরপর এই ঘটনার কথা আর গোপন থাকে না। দ্রুতই পুলিশ এসে পৌঁছায় সেখানে। সঙ্গে সঙ্গে মিডিয়ার লোকেরাও ভিড় জমাতে শুরু করে। এই পরিস্থিতি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তা আকাশের উপর প্রচন্ড রেগে গিয়ে বলেন, আজ থেকে তুমি আর এই কেসটা হ্যান্ডেল করবে না। সাংবাদিকরা যখন বাড়ির ভেতরে চলে আসে তখন মেঘা নেমে এসে বলে, সবাই মিথ্যে বলছে, তোমরা সবাই আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। আর সে আকাশের কাছে গিয়ে বলে, আমাকে রেখে যেও না তুমি প্লিজ। তাদের এই অপ্রত্যাশিত কথা আর ঘনিষ্ঠতা চারপাশে থাকা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে যায়। সেদিন রাতে মেঘা আকাশকে কিছুতেই যেতে দিতে চায় না। সে আকাশকে সব সত্যিটা বলা শুরু করে যে 5 বছর আগে আসলে কি হয়েছিল। বাবাকে মেরে ফেলার পর মেঘা তার মাকে নিয়ে অন্য শহরে চলে যায়। নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে সে। কিছুদিন পর সে একটা চাকরি খুঁজতে শুরু করে। তখন সে এমন একটা কাজ পায় যেখানে কোনো বড় ডিগ্রি বা সার্টিফিকেটের প্রয়োজন ছিল না। কাজটা ছিল চন্দ্রনাথের দেখাশোনা করার। চন্দ্রনাথ ওই সময় ভয়ঙ্কর মাদকাসক্ত ছিল। মাদকের নেশায় সে প্রায় অস্বাভাবিক আচরণ করত। মেঘা ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলে। তখন একদিন চন্দ্রনাথের বাবা মেঘাকে ডেকে জানান তিনি চান মেঘা তার ছেলের বউ হয়ে এই বাড়িতেই থাকুক। তিনি আরো বলেন তার কাছে সময় খুবই কম, কারণ তিনি ক্যান্সারে আক্রান্ত। এই অবস্থায় মেঘার সামনে আর কোনোই উপায় থাকে না। সে বাধ্য হয়ে চন্দ্রনাথকে বিয়ে করে। কিন্তু চন্দ্রনাথ মেঘাকে একদমই সহ্য করতে পারত না। সে বারবার মেঘাকে বলতো, তুই আমাকে বিয়ে করে অনেক পস্তাবি। তবুও মেঘা সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেয়, কিন্তু ভাগ্য যেন তার পক্ষে ছিল না। বিয়ের কিছুদিন পরেই মেঘার মায়ের মৃত্যু হয়। এই ঘটনায় মেঘা ভীষণ ভেঙে পড়ে। এছাড়া চন্দ্রনাথও তাকে অনেকভাবে কষ্ট দিতে থাকে। এই সব ঘটনার পর চন্দ্রনাথের বাবা একটা উইল তৈরি করেন। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল তার মৃত্যুর পর যদি চন্দ্রনাথ কখনো মেঘাকে ডিভোর্স দেয় বা তাকে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এই পুরো সম্পত্তি চন্দ্রনাথের নামে না গিয়ে একটা চ্যারিটির নামে দান করে দেওয়া হবে। তিনি ভালোভাবেই জানতেন চন্দ্রনাথ সম্পত্তি লোভে হলেও মেঘাকে সরাসরি কোনো ক্ষতি করবে না বা সম্পর্ক ভাঙারও সাহস করবে না। তাই তিনি এই শর্তটাকে এক ধরনের সুরক্ষা কবচ হিসেবে রেখে যান, যাতে মেঘা নিরাপদ থাকে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। পরদিন একটা পার্টিতে তারা সবাই উপস্থিত হয়। মেঘা এসে চন্দ্রনাথকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন চন্দ্রনাথ জানতে পারে যে আকাশ, রিনা আর মেঘা একসাথে একই কলেজে পড়তো। তখন চন্দ্রনাথ হেসে হেসে আকাশকে বলে, আপনি আমার স্ত্রীর বন্ধু ছিলেন নাকি প্রেমিকও? এই কথার উত্তরে আকাশ কিছুই বলতে পারে না। পরদিন চন্দ্রনাথ আকাশকে জানায় তারা কয়েকদিনের জন্য দেশের বাইরে যাবে, আর সে মেঘাকে একাও রাখতে চায় না। তাই সে আকাশকেও তাদের সঙ্গে যেতে বলে। আকাশ প্রথমে মানা করলেও পরে সে রাজি হয়ে যায়। পরে তাদের সঙ্গে রিনাকেও আসতে বলে চন্দ্রনাথ। সেখানে পৌঁছানোর পর তারা একটা শপিং মলে যায়। সেখানে মেঘা এমন আচরণ করতে থাকে যেন সে এখনো 5 বছর আগে সেই সময়টাতেই আটকে আছে। সে বারবার আকাশকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে থাকে। এমন সময় রিনা সেখানে এসে মেঘাকে বলে, আকাশ এই 5 বছর অনেক কষ্ট সহ্য করেছে, আমি নিজের চোখে দেখেছি, প্লিজ ওকে এসব মনে করিয়ে আর কষ্ট দিও না। এসব শুনে মেঘা আবার চলে যায়। আকাশ থেকে পুরো শপিং মলে খুঁজতে থাকে। এদিকে সেই লোকটাও এসে মেঘার পিছু নেয়। লোকটাকে দেখে দ্রুত আকাশ তার উপর হামলা করে, কিন্তু পরে দেখা যায় আকাশ যাকে মারধর করছে সে আসলে অন্য ব্যক্তি ছিল। তো এরপরে এই ব্যাপার নিয়ে চন্দ্রনাথের সঙ্গে আকাশের কথা কাটাকাটি হয়। আকাশ বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে কেউ একজন মেঘার পিছু নিয়েছে, কিন্তু চন্দ্রনাথ বলে, হ্যাঁ একজনই তো আছে যে আমার স্ত্রীর মন প্রাণ জুড়ে আছে, যাকে সে আজও ভুলতে পারছে না। আপনারা তো তার পুরনো বন্ধু, হয়তো আপনারাই ভালো জানেন সেই মানুষটাকে। হয়তো সেই ব্যক্তি মেঘাকে মারতে চায় না, তাকে নিজের করে পেতে চায়। এসব শুনে আকাশ উত্তর দিতেই যাবে, তখন মেঘা তাকে থামিয়ে দেয়। এরপর আকাশ নিজেকে রুমের ভেতর বন্ধ করে ফেলে। রিনা বারবার তাকে ফোন করে বলে, আমি আসছি, দরজা খোলো। সে আরো জিজ্ঞেস করে, তুমি কি এখনো মেঘাকে ভালোবাসো? আকাশ বলে, আমি দরজা খুলবো না। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। আকাশ দরজা না খুলেই ভেতর থেকে বলে, হ্যাঁ আমি এখনো মেঘাকে ভালোবাসি, আমি তাকে ভুলতে পারিনি। এটাই তো তুমি শুনতে চেয়েছিলে, তাই না? এরপর সে দরজা খোলে। দরজা খুলতেই সে দেখে বাইরে মেঘা দাঁড়িয়ে আছে। মেঘা তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এত ভালোবাসো কেন? প্লিজ আমাকে ভুলে যাও। আকাশ তাকে দেখে কাছে টেনে নিয়ে বলে, মেঘা তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। মেঘা বলে, এখন এসব বলার কোনো মানে নেই। চন্দ্রনাথ আমাদেরকে সন্দেহ করছে, প্লিজ এই সন্দেহ তুমি সত্যি করে তুলো না। তুমি চলে যাও, আমরা আর কখনোই দেখা করব না। এসব বলে সে চলে যায়।
পরদিন আকাশ চলে যাওয়ার আগে সবকিছুর জন্য চন্দ্রনাথের কাছে ক্ষমা চায়। এরপর চন্দ্রনাথ যখন রিনার সাথে কথা বলতে যায় সেই সুযোগে মেঘা আকাশের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়, সাথে আরো বলে সে কখনোই আকাশকে ভুলতে পারেনি। তবে সে এটাও জানায় যে আকাশকে না পেলেও তার স্মৃতি নিয়ে সে এখন বাঁচতে শিখে গেছে। এরপরেই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। আকাশ খেয়াল করে মেঘার পিছু নেওয়া সেই লোকটা সেখানেই দাঁড়িয়ে আছে, আর তাকে চন্দ্রনাথ হাত দিয়ে কিছু একটা ইশারা করছে। এটা দেখেই সে সবকিছু বুঝে যায়। সে লোকটার পিছু নিলেও তাকে আর খুঁজে পায় না। এদিকে চন্দ্রনাথ মেঘাকে নিয়ে ফ্লাইট ধরে চলে আসে। আকাশও সেখানে গিয়ে পৌঁছায়। সে মেঘাকে গিয়ে বলে, মেঘা, তুমি বুঝতে পারছো না, এসবের পেছনে চন্দ্রনাথ আছে। ওই লোকটাকে তোমার পেছনে ওই লাগিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। কিন্তু মেঘা তার কোনো কথাই বিশ্বাস করে না। সে বারবার আকাশকে সেখান থেকে চলে যেতে বলে, তবুও আকাশ হাল ছাড়ে না। সে মরিয়া হয়ে বলতে থাকে, চন্দ্রনাথ তোমাকে পাগল প্রমাণ করতে চাইছে, না হলে উইলের কারণে সে সম্পত্তি হারাবে। তাছাড়া তোমার মায়ের মতো তোমাকেও পাগল বলাটা তার জন্য কঠিন কিছু না। ঠিক তখনই চন্দ্রনাথ সেখানে এসে হাজির হয়। সে বলে, তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। এখন বুঝতে পারছি এতদিন ধরে তুমি মেঘার পেছনে ঘুরছিলে, নাকি তার আরো কেউ আছে। এটা শুনে আকাশ আর নিজেকে সামলে রাখতে পারে না। রাগে সে চন্দ্রনাথের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তখনই সিকিউরিটি এসে তাকে ধরে নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে মেঘা চন্দ্রনাথকে বলে, আমি কসম করে বলছি আমি আকাশকে ডাকিনি, আমি জানি না ও এখানে কিভাবে এলো। এরপর চন্দ্রনাথ মেঘাকে ভয় দেখাতে শুরু করেন। সে লাইটার জ্বালিয়ে তার মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ধীরে ধীরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। শেষে সে বন্দুক তুলে মেঘার দিকে তাক করে দাঁড়ায়। ভয়ে মেঘা কাঁদতে শুরু করে। তার চোখে মুখে তখন স্পষ্ট আতঙ্ক। পরে বন্দুক নামিয়ে চন্দ্রনাথ বলে, তুই একদিন পাগল হয়ে কোন এক পাগলখানায় পড়ে থাকবি, তখনও আমার অভিশাপ তোর পিছু ছাড়বে না। তোর মায়ের থেকেও বেশি যন্ত্রণাদায়ক মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। এই কথাগুলো বলেই সে চলে যায়। এরপর মেঘা ভয়ে ভয়ে আকাশকে ফোন করে সবটা বলে। আকাশ আবারও বিষয়টা সবার সামনে তুলে ধরে, কিন্তু পরিস্থিতি একেবারে উল্টো হয়ে যায়। চারপাশের মানুষজন বরং মেঘাকেই পাগল প্রমাণ করার চেষ্টা করতে থাকে। তারা বলতে থাকে, কলেজ লাইফ থেকেই মেঘার আচরণ অদ্ভুত ছিল, তাছাড়া তার মাও তো মানসিকভাবে অসুস্থ ছিলেন, আর এখন মেঘা মনে করছে তাকে কেউ মেরে ফেলতে চায়। এইসব কারণেই তারা প্রমাণ হিসেবে দেখাতে থাকে। তখন আকাশ চন্দ্রনাথের বাবার উইলের কথা বলে, আর তখন জানা যায় এমন কোনো উইল তৈরি করাই হয়নি। এমনকি যে লোকটাকে মেঘার পিছু নিতে দেখা যায় সে আসলে একজন প্রাইভেট গোয়েন্দা। মেঘার ওপর সন্দেহ করে চন্দ্রনাথই তাকে হায়ার করেছিল। আর সেই গোয়েন্দা অনেক প্রমাণও নিয়ে এসেছে যে মেঘার নাকি অন্য লোকেদের সঙ্গে সম্পর্ক ছিল। মেঘা নিজের ব্যাপারে এত কিছু শুনে চিৎকার করে বলতে থাকে, আমি পাগল না, আমি কোথাও যাব না, সবাই মিথ্যে বলছে। কিন্তু শেষে দেখা যায় মেঘাকে সত্যি পাগলা গারদে নিয়ে যাওয়া হয়। মেঘা আকাশের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন সে মেঘাকে বাঁচিয়ে নেয়। মেঘা তার মায়ের মতো জীবন চায় না, এভাবে কষ্ট পেয়ে সে মরতে চায় না। মেঘার এই অবস্থা আকাশ আর সহ্য করতে পারে না। সে ঠিক করে যেভাবেই হোক মেঘাকে এখান থেকে সে বের করবেই। কিন্তু একা তো এটা করা সম্ভব না, তাই সে রিনার সাহায্য নেয়। রিনা সাহস করে মেঘার জায়গায় গিয়ে তাকে বের করে আনে। এরপর আকাশ মেঘাকে নিয়ে সোজা চলে যায় এমন এক বাড়িতে যার ঠিকানা কেউ জানে না। নিরাপদে থাকার জন্য তারা সিদ্ধান্ত নেয় কিছুদিন এখানেই লুকিয়ে থাকবে। তখন হঠাৎ করেই মেঘা আবার আতঙ্কিত হয়ে পড়ে। সে বলে, আমার বাবা যেমন 15 বছর আগেও আমার মাকে খুঁজে বের করেছিল, চন্দ্রনাথও আমাকে খুঁজে বের করবে। আমি কোথাও লুকাতে পারবো না, আমাকে মরতেই হবে। সে পরে আরো বলে যে চন্দ্রনাথ তোমার কারণেই আমাকে মেরে ফেলবে। সে আমাকে পাওয়ার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাই সে আমাকে পেয়েও কখনো পায়নি। পরদিন রাগের মাথায় আকাশ চন্দ্রনাথকেই গুলি করে মেরে ফেলে। মেঘাকে সে জানায় যে এখন চন্দ্রনাথ তাকে কোনোদিনই খুঁজতে আসবে না। মেঘা তখন নিউজে দেখে চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে। সে বলে, তুমি চন্দ্রনাথকে মেরেছো? আকাশ বলে, হ্যাঁ, না হলে তো তোমাকেও মেরে ফেলতো। এরপর মেঘা যা বলে তা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সে বলে, চন্দ্র তো কখনোই আমাকে মারতে চায়নি, আমি তো এমনিই বলেছিলাম, আমি তো পাগল, এজন্য আমি যে কোনো কিছুই বলতে পারি। তুমি আমার কথা কেন বিশ্বাস করলে? তুমি এখনো বোঝোনি, চন্দ্রনাথ আমাকে মারতে চায়নি, আমি তাকে মারতে চেয়েছি তোমার মাধ্যমে। সে আরো বলে, তুমি কি ভেবেছো 5 বছর পর আমাদের এমনি এমনি দেখা হয়েছে? আমি জানতাম তুমি কোন হসপিটালে কাজ করো আর কোন হোটেল তোমার হসপিটালের সবচেয়ে কাছাকাছি। আমি বেশ ভালোই অভিনয় করেছি, তাই না? আর আমি জানতাম আমাদের আগের সম্পর্কের কারণে তুমি কখনোই চন্দ্রর সঙ্গে খোলামেলাভাবে কোনো কিছু আলোচনা করবে না। এটাই কাজে লাগিয়েছি আমি। চন্দ্রকে ড্রাগ অ্যাডিক্টেড বলেছি, আর সেটা তুমি সহজে বিশ্বাসও করে নিয়েছো। চন্দ্রের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি আমার নামেই চলে আসতো,
তাই আমাকে মেরে চন্দ্রের কি লাভ হতো এটা আমি তোমাকে বোঝানোর জন্য মিথ্যে গল্প বলেছি। চন্দ্রের ড্রাগ অ্যাডিকশনের মতো তার বাবার উইল করার কথাটাও মিথ্যেই ছিল। চন্দ্রর বাবা তো ওর 14 বছর বয়স থাকতেই মারা গিয়েছিলেন। সবকিছু প্ল্যান মোতাবেক চলতে থাকলো। আমার পার্টনারও ভালো কাজ করতে লাগলো। হ্যাঁ, আমার পার্টনার ওই গোয়েন্দা যে চন্দ্রনাথের হয়ে কাজ করত। সে বেশি টাকা পেয়ে আমার সাইড নিয়ে নিয়েছিল, আর তাকেও আমিই মেরেছি। এরপর সবকিছুই সহজ হয়ে গেল। আমার কথা শুনে তুমি চন্দ্রনাথকেও মেরে ফেললে। এতক্ষণ আকাশ সবকিছু চুপচাপ শুনছিল। তারপর সে বলে, চন্দ্রনাথ মারা যায়নি, আমি ওকে মারিনি। এরপরেই দরজা খুলে চন্দ্রনাথ চলে আসে। আকাশ বলে, তুমি একটা ভুল করে ফেলেছো মেঘা। তুমি প্রথমে বলেছিলে চন্দ্রনাথ তোমাকে সহ্যই করতে পারে না, আর গতকাল তুমি বললে সে তোমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। যেই লোক তোমাকে ঘৃণা করে সে কিভাবে তোমাকে ভালোবাসতে পারে। আর তখনই আমি বুঝে গেছি তুমি হয়তো প্রথমবার নয়তো দ্বিতীয়বার আমাকে মিথ্যে বলেছ। তবে যেটাই হোক না কেন, মিথ্যে তো তুমি বলেছিলেই। পরে দেখা যায় রিনা রিসার্চ করে জানতে পারে চন্দ্রনাথের বাবা মায়ের মৃত্যু হয়েছে একটা প্লেন দুর্ঘটনায়। তখন চন্দ্রর বয়স ছিল 14 বছর। এসব জেনে আকাশ চন্দ্রনাথের কাছে যায় তার কাছ থেকে সবটা জানার জন্য। আকাশ বলে, এই কাজের জন্য আমার কিছু পার্টনার্স ছিল, রিনা, চন্দ্রনাথ আর সেই পুলিশ অফিসার যার কারণে তুমি টিভিতে চন্দ্রনাথের মৃত্যুর খবর শুনেছ। এরপর চন্দ্রনাথ এসে মেঘাকে বলে, আমি যতবার তোমাকে সন্দেহ করেছি প্রতিবারই চাইতাম যেন আমি ভুল প্রমাণিত হই। আমি হয়তো কখনো তোমাকে বলতে পারিনি, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। মেঘা তখন বলে, তোমাকে দিয়ে আমার কোনো কাজ নেই, আর তোমার সম্পত্তির কারণেও আমি এসব করিনি। আমি আকাশের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছি। আকাশ তখন বলে, কিসের প্রতিশোধ? মেঘা বলে, তুমি আমাকে বলেছিলে আমার খুশির জন্য তুমি সব করতে পারবে, কিন্তু আমি হারিয়ে যাওয়ার পর তুমি একবারও আমাকে খোঁজার চেষ্টা করলে না। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি তো ততক্ষণে আমেরিকায় চলে গিয়েছিলে। আমার কথা একটা বারও ভাবনি তুমি। আকাশ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে ভুল ভাবছে, তারপরেও মেঘা তার কোনো কথা শুনে না। সে বলে, ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে, নিজের জীবনও দিয়ে দিতে পারে। আমার জন্য মরবে তুমি? এই কথা বলেই সে আকাশকে ধরে নিয়ে নিচে লাফ দেয়। জানালার কাঁচ ভেঙে তারা দুজনেই নিচে পড়ে যায়। তবে তারা একটা লোহার বক্সের সঙ্গে আটকে যায়। মেঘার হাত শক্ত করে ধরে থাকে আকাশ। মেঘা তখনও বলতে থাকে, আমাকে একবারও খুঁজলে না আকাশ? আকাশ বলে, আমি সব জায়গায় খুঁজেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। একবার তোমাকে হারিয়েছিলাম, আবার হারাতে চাই না। মেঘা, হাত ছেড়ে দিও না প্লিজ। কিন্তু মেঘা তার কোনো কথাই শোনে না। সে আকাশের হাত ছেড়ে নিচে পড়ে যায়। এতে করে মেঘা মারা যায়, আর আকাশ চিরতরে হারিয়ে ফেলে তার ভালোবাসার মানুষকে। আর এরই মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষের জীবনে যে কত ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে সেটা আজকের গল্পে আবারও বুঝিয়ে দেওয়া হলো। আপনি চাইলে স্ক্রিনে থাকা এই মুভিটাও দেখতে পারেন, যেখানে স্বামী তার স্ত্রীর সাথে পরকীয়া করার জন্য স্ত্রীর এক্স বয়ফ্রেন্ডকে ভাড়া করে। এরপর মুভিটার শেষ টুইস্ট আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন কিছু ঘটবে।